ওয়েলকাম ফ্রেন্ডস, আমি মৃত্তিকা। WBCS PYQ সিরিজের আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা সিনোনিমস এর বাকি অংশগুলো আলোচনা করব, যেগুলো বাকি থেকে গেছিল। এটা আমরা এমন ভাবে আলোচনা করব যাতে একটা প্রশ্ন থেকে তোমরা আরো 10টা প্রশ্ন রেডি করতে পারো। তাই ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। কি বলেছে দেখো, আ লা মোড এই জিনিসটার মানে জানতে চেয়েছে। প্রথমে এই আ লা মোড এটা সম্পর্কে একটু জেনে নিই। এটা একটা ফ্রেঞ্চ শব্দ সমষ্টি। আর ফরাসিতে এই মোড শব্দের অর্থ হচ্ছে ফ্যাশন বা স্টাইল। তাহলে এটার মানে দাঁড়াচ্ছে ইন দ্য ফ্যাশন। এবার যখন কোনো পোশাক, অলংকার বা জীবনযাত্রা বর্তমান সময়ের রুচি বা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তাকে আ লা মোড বলা হয়। তাহলে অপশনগুলো দেখে নিই কি বলেছে। প্রথমে দেখো বলেছে ফ্যাশনেবল, আধুনিক। তারপর বলেছে চিপ, সস্তা। এক্সপেনসিভ, দামি। আর কনভেনিয়েন্ট, সুবিধাজনক। তাহলে এই অ্যানালাইসিস থেকে কি বুঝলে কোন অপশনটা সবচেয়ে বেশি যাচ্ছে মনে হচ্ছে? দেখো, সবচেয়ে বেশি অপশন এ ফ্যাশনেবলটা যাচ্ছে, তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আর দেখে নি কি কি সিনোনিমস হতে পারে। দেখো, এর বদলে আমরা স্টাইলিশ, ট্রেন্ডি, চিক, আপ টু ডেট এই শব্দগুলো সিনোনিমস হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য লিসেনার্স ওয়্যার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। এখানে ডিলাইটেড শব্দটার মানে জানতে চাচ্ছি। আমরা প্রথমে এই ডিলাইটেড শব্দটা একটু বিশ্লেষণ করে নিই। দেখো, ডিলাইটেড শব্দটা কিন্তু ল্যাটিন শব্দ ডিলেক্টেয়ার থেকে এসেছে। এর মানে হচ্ছে কাউকে প্রবলভাবে মুগ্ধ করা, যেটা বোঝায় সেটাই হচ্ছে গিয়ে ডিলাইটেড। ঠিক আছে, এবার এটা কিন্তু সাধারণ হ্যাপিনেস নয়, এটা হচ্ছে একটা ভেতর থেকে আসা আনন্দ বা হাই স্পিরিটেড, বা যখন প্রবল মানসিক উদ্দীপনা থাকে তখন আমরা যেটা ফিল করি সেটাই হচ্ছে ডিলাইট। এবার অপশন গুলো দেখে নি কি বলেছে। দেখো, প্রথমে বলেছে সারপ্রাইজড, মানে বিস্মিত। এবার বিস্ময় মানে কিন্তু আনন্দ নয়, মানুষ ভয় পেয়েও সারপ্রাইজড হতে পারে, কিন্তু ডিলাইটেড মানে হচ্ছে একটা আরামদায়ক বা কাঙ্ক্ষিত আনন্দকে বোঝাচ্ছে। এবার স্যাডেন্ড মানে বলছে দুঃখিত, মানে এটা ডিলাইটেড এর অ্যান্টোনিম হতে পারে, বাট সিনোনিম হবে না, উল্টো জিনিসটাই বোঝাচ্ছে। অ্যাঙ্গার্ড, রাগান্বিত, এটা একটা নেগেটিভ ফিলিংস, এবং এটাও এক প্রকার উল্টো হবে। এক্সাইটেড, এক্সাইটেড মানে গিয়ে হচ্ছে উচ্ছ্বসিত। কনসার্টের মিউজিক যখন শ্রোতাদের মনকে জাগিয়ে তোলে, তখন যে এক ধরনের থ্রিল তৈরি করে, তখন তারা ডিলাইটেড বোধ করে। তাই এখানে এক্সাইটেডটা আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো, এর বদলে আমরা আর কি কি সিনোনিমস নোট করে রাখতে পারি। হ্যাপি, ইলেটেড, এক্সট্যাটিক, ওভারজয়েড, এই সিনোনিম গুলো নোট করে রাখতে পারি। ক্লিয়ার? 2016 এই প্রশ্নটা কুইন্টেসেন্সিয়াল এই শব্দটার অর্থ জানতে চেয়েছি। আগে আমরা এই শব্দটা কি বলছে বুঝিনি। দেখো, এই শব্দটা হচ্ছে ল্যাটিন কুইন্টা, যার মানে হচ্ছে পঞ্চম, ফিফথ, এবং এসেন্সিয়া এইটা থেকে এসছে, যার মানে হচ্ছে সার বস্তু বা সত্তা, এটা থেকে এসছে। এবার এটা সম্পর্কে একটা গল্প বলে দিই, তাহলে দেখবে জিনিসটা মনে থেকে যাবে। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং তখনকার যে বিজ্ঞানীরা মনে করতেন যে পৃথিবীর সবকিছু হচ্ছে 4টা উপাদানে তৈরি। কি কি সেই 4টা উপাদান? মাটি, জল, বাতাস এবং আগুন। কিন্তু তারা বিশ্বাস করতেন যে স্বর্গের যে নক্ষত্ররাজি অন্য একটা বিশুদ্ধ ও রহস্যময় উপাদানে তৈরি। তাকে তারা নাম দিয়েছিলেন কিন্তু ইথার বা ফিফথ এসেন্স। এবার যেহেতু পঞ্চম সারবস্তু ছিল সবচেয়ে বিশুদ্ধ ও নিখুঁত, তাই আধুনিক ইংরেজিতে কোনো কিছুর সবচেয়ে বিশুদ্ধ ও নিখুঁত রূপকে বলা হয় কোয়েন্টিসেন্সিয়াল। ঠিক আছে, এটা তাহলে মনে থেকে যাবে এর অর্থটা। এবার আমরা অপশন অ্যানালাইসিস আসি। বলেছে দেখো, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, মানে সবচেয়ে আদর্শ বা নিখুঁত উদাহরণ। তাহলে কোনো নির্দিষ্ট গুণ বা বৈশিষ্ট্য যখন কারোর মধ্যে সবচেয়ে স্পষ্টভাবে বা আদর্শভাবে দেখা যায়, এটার সঙ্গে কিন্তু আমার কোয়েন্টিসেন্সিয়াল এই অর্থটা কিন্তু যাচ্ছে। আচ্ছা, বাকিগুলো একটু দেখে নি। মোস্ট ওয়ান্টেড থিং, সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু, যা মানুষ সবচেয়ে বেশি পেতে চায়। কোনো জিনিস আদর্শ হতে পারে, তা সবার কাছে কাঙ্ক্ষিত নাও হতে পারে। এবার দেখো, মোস্ট পপুলার, সবচেয়ে জনপ্রিয়। জনপ্রিয় হওয়া আর আদর্শ হওয়া কিন্তু এক জিনিস নয়, তাহলে এটা হবে না। মোস্ট ইউটিলাইজড, মোস্ট ইউটিলাইজড মানে যা সবচেয়ে বেশি কাজে লাগানো হয়। কাজে লাগানো জিনিস আর বিশুদ্ধ জিনিসের মধ্যে তফাৎ থাকবে। কাজে লাগানো হচ্ছে মানে সেটা বিশুদ্ধ হতে হবে, এরকম কোনো কথা নেই।
তাহলে দেখো এখানে আমাদের সবচেয়ে বেশি অপশন এটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। কেমন? সিনোনিমস গুলো নোট করে নাও। আইডিয়াল হতে পারে, আর্কেটাইপেল হতে পারে, প্রোটোটিপিক্যাল হতে পারে, ডেফিনেটিভ হতে পারে। আর একটা প্রশ্ন দেখো, বলেছে ইমব্রগলিও এই শব্দটার মানে জানতে চেয়েছে। প্রথমে আমরা ইমব্রগলিও শব্দটা কোথা থেকে এসছে এটা একটু দেখে নিই। দেখো ইমব্রগলিও শব্দটা হচ্ছে ইতালীয় শব্দ ইমব্রগলিয়ার থেকে এসছে, যার মানে হচ্ছে জট পাকানো, টু এন্ট্যাঙ্গেল। আর এই শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে এসছে, যেটা বোঝায় কোনো কিছুকে গোলমেলে করে তোলে। এটাই হচ্ছে এর মানে। মানে ছোটখাটো গোলমাল নয়, কিন্তু জটিল গোলমেলে বিব্রতকর যে পরিস্থিতি তৈরি হওয়া, সেটাই হচ্ছে ইমব্রগলিও। এটা মানে হলো। এবার অপশন এ কি বলেছে? ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে কানে লাগে এমন কোনো কর্কশ বা বিশ্রী আওয়াজ, যেটাকে বোঝায়। এটা হচ্ছে অডিটরি বিষয়, এর সঙ্গে জটিল পরিস্থিতি হওয়ার কোনো সম্পর্ক নেই। কনফেশন, স্বীকারোক্তি, কোনো দোষ বা সত্যকে স্বীকার করে নেওয়া। কোনো জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আর সেই পরিস্থিতিতে নিজের দোষ স্বীকার করে নেওয়া, দুটো কিন্তু আলাদা বিষয়। তারপরে বলেছে কনফিউজড সিচুয়েশন, বিভ্রান্তিকর অবস্থা, তালগোল পাকিয়ে গেছে সেরকম টাইপের সিচুয়েশন। এটা দেখো ডাইরেক্ট যে ইমব্রগলিওর মানেটাকে কিন্তু মানে বোঝাচ্ছে। তাহলে এই অপশনটা আমাদের হতে পারে। আর একটা অপশন দিয়েছে দেখো, ক্যান্ডিড অ্যাডমিশন, স্পষ্ট স্বীকারোক্তি। মানে ক্যান্ডিড মানে গিয়ে হলো কি সরল বা অকপট, যেটাকে বলা হয়, কোনো সত্যকে কোনো ভনিতা না করে সরাসরি মেনে নেওয়া। এটা কিন্তু কনফেশনের মানে উন্নত রূপ। তো এই অপশনটা, এই চারটা অপশনের মধ্যে সবচেয়ে আমাদের যাচ্ছে অপশন সি, এই কনফিউজড সিচুয়েশন। এবার দেখো কি কি হতে পারে আর কি কি সিনোনিমস। দেখো এখানে আমরা কমপ্লিকেশন ব্যবহার করতে পারি, মাডল ব্যবহার করতে পারি, এনট্যাঙ্গলমেন্ট ব্যবহার করতে পারি, প্রেডিকেমেন্ট, এই শব্দগুলো সিনোনিমস হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, এবার দেখো মেলিফ্লুয়াস শব্দটার মানে জানতে চেয়েছি। দেখো মেলিফ্লুয়াস এই যে শব্দটা, এটা কিন্তু মেল মানে যার মানে হচ্ছে মধু, আর ফ্লুয়ার এই দুটো ল্যাটিন শব্দের সংমিশ্রণ। ফ্লুয়ার মানে হচ্ছে প্রবাহিত হওয়া, টু ফ্লো। তাহলে মধুর মতো প্রবাহিত হওয়া মানে যখন কোনো কণ্ঠস্বর বা সঙ্গীত অত্যন্ত মসৃণ বা মিষ্টি বা কানে শুনতে ভালো লাগে, তখন তাকে মেলিফ্লুয়াস বলা হয়ে থাকে। এবার অপশন গুলো দেখো, বলেছে সুইট সাউন্ডিং, মধুর শোনায় যেটা, সেটা কানে মধুর মতো শোনাচ্ছে, এইটা শুনে মনে হচ্ছে এটা হতে পারে। বাকিগুলো দেখে নি। ক্যাকোফোনিক, ক্যাকোফোনিক আমরা আগের প্রশ্নটাই দেখলাম, ক্যাকোফোনিক মানে কর্কশ, শুনতে অত্যন্ত বেসুরো যেটা। তারপরে বলেছে লাউড, জোরে। জোরে শব্দ হলে তা মিষ্টি হবে এমন কোনো মানে নেই, এটা শব্দের তীব্রতা বোঝায়, মাধুর্য নয় কিন্তু। ইরিটেটিং, ইরিটেটিং মানে হচ্ছে গিয়ে বিরক্তিকর, মানে ভালো নয় বলেই বিরক্তিকর। তাহলে আমাদের এখানে সবচেয়ে সুন্দর অপশন যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে সুইট সাউন্ডিং, মানে অপশন ই, এটা হয়ে যাচ্ছে এর উত্তর। আর কি কি সিনোনিমস হতে পারে? দেখো মেলোডিয়াস ব্যবহার করতে পারি, হারমোনিয়াস ব্যবহার করতে পারি, সুইট, প্লেজেন্ট এগুলো আমরা এর বদলে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? 2015 এই প্রশ্নটা দেখো, বলেছে বুক মে বি ইউজড উইথ, বুক শব্দটা কার সঙ্গে যেতে পারে। প্রথমে আমরা বুক শব্দটা সম্পর্কে জেনে নিই। বুক মানে আমরা নাউন হিসেবে কি জানি? বই। আর ভার্ব হিসেবে কিন্তু এর অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য আগে থেকে জায়গা সংরক্ষণ করা বা নাম নথিভুক্ত করা, টু রিজার্ভ অর অ্যারেঞ্জ ফর ইন অ্যাডভান্স, এরকম টাইপের। এবার তাহলে এর সঙ্গে জোড়ায় জোড়ায় কি বসতে পারে সেটা আমরা দেখব। প্রথমে বলছে দেখো ট্রাউজার, প্যান্ট, এটা তো আমরা বুক করতে পারি না অবশ্যই, এর সঙ্গে যাবে না। ইনসেক্টস, পতঙ্গ, এটার সঙ্গেও বুক শব্দটা যাবে না। টিকিট, টিকিটটা আমরা বুক করতে পারি তাই তো, তো টিকিটটা বুকের সঙ্গে যাবে। তারপরে বলেছে দেখো পেন্টিং, চিত্রকর্ম, এটাও বুকের সঙ্গে যাবে না। তাহলে বুক এ টিকিট আমরা বলতে পারি, তাহলে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, বুকে টিকিট। আর কি কি হতে পারে? যেমন ধর আমরা বলতে পারি বুক এ টেবিল, বুক এ রুম, বুক এ সিট, এগুলো বলতে পারি। বুকের বদলে আমরা আর কি কি সিনোনিমস ব্যবহার করতে পারি? রিজার্ভ ব্যবহার করতে পারি, অ্যারেঞ্জ, রেজিস্টার, শিডিউল, এগুলো আমরা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন, পরের প্রশ্নে জনরার অল্টারনেটিভ মানে জানতে চেয়েছি। দেখো জনরা শব্দটা কিন্তু একটা ফরাসি শব্দ, যেটা ল্যাটিন শব্দ জিনাস এই শব্দটা থেকে এসছে।
এবার জনরা মানে কি? জনরা মানে হচ্ছে শিল্প, সাহিত্য, সঙ্গীত বা সিনেমার একটা সুনির্দিষ্ট ধরন, মানে স্পেশাল ক্যাটাগরি যেটাকে বলা হয়, সেইটাই হচ্ছে জনরা। যেমন ধরো সাহিত্যের ক্ষেত্রে ড্রামা, পোয়েট্রি, নোভেল এগুলো আলাদা আলাদা জনরা। আবার সিনেমার ক্ষেত্রে অ্যাকশন, হরর, কমেডি এগুলো আবার আলাদা আলাদা জনরা। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের জনরা থাকতে পারে। প্রত্যেকটা জনরার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এবার আমরা অপশন গুলো দেখে নিই। প্রথমে কি বলেছে দেখো, এ গ্র্যান্ড ট্যুর, দীর্ঘ ভ্রমণ বা পর্যটনকে বোঝাচ্ছে। এর সঙ্গে শিল্পের শ্রেণীবিভাগের কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ আলাদা একটা ধারণা। তারপরে বলেছে দেখো, এ শোফার, গাড়ি চালক। এবার শোফারটাও একটা ফরাসি শব্দ, যিনি বেতনভুক্ত হয়ে অন্যের গাড়ি চালান। তো দুটো ফরাসি শব্দ বলে এখানে গুলিয়ে দেওয়ার জন্য এটা দিয়েছে। তারপরে বলেছে দেখো, এ স্পেশাল ক্যাটাগরি, নির্দিষ্ট বিভাগ। তো জনরা যেহেতু সব আলাদা আলাদা বিভাগ বোঝায়, তাহলে এই জিনিসটা যেতে পারে অপশন সি। অপশন ডি দেখো কি বলেছে, এ লং লিস্ট, একটা দীর্ঘ তালিকা। দেখো জনরা কেবল তো একটা তালিকা নয়, একটা ক্যাটাগরি। তো জনরার মধ্যে অনেক জিনিসের তালিকা থাকতে পারে, কিন্তু জনরার নিজে কোনো তালিকা না। তাহলে এখানে আমার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দেখো অপশন সি, এইটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আর কি কি সিনোনিমস আমরা ব্যবহার করতে পারি? ক্যাটেগরি, টাইপ, ক্লাস, স্টাইল, এগুলো আমরা এর বদলে ব্যবহার করতে পারি। এরপরে বলেছে ট্যুর দ্য ফোর্স, এই শব্দটার মানে কি? দেখো এই যে এটা কিন্তু তোমরা ট্যুর, এখানে কিন্তু ট্যুর বলে হবে না, এখানে ট্যুর হবে। এবার এটা একটু অ্যানালাইসিস করি। এটা কিন্তু ফ্রেঞ্চ শব্দগুচ্ছ। এর মানে হচ্ছে গিয়ে ফিট অফ স্ট্রেঞ্জ, শক্তির পরিচয় যেটাকে বোঝায়। ট্যুর আর ট্যুর দ্য ফোর্স দুটো কিন্তু আলাদা জিনিস। আমি একটু অ্যানালাইসিস করে দিই, বুঝতে সুবিধা হবে। বর্তমানে এটা গায়ের জোর বলতে কিন্তু ব্যবহার হয় না। তাহলে কিসের জন্য ব্যবহার হয়? এমন কোনো কাজ বা সৃষ্টি বোঝাতে ব্যবহার হয় যেটা মানে অত্যন্ত দক্ষতা বা বুদ্ধিমত্তার সাথে সম্পন্ন হয়েছে, এমন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো শিল্পী, লেখক বা কৌশলী যখন তার জীবনের শ্রেষ্ঠ বা অত্যন্ত কঠিন কোনো কাজ সফলভাবে শেষ করেন, তখন তাকে ট্যুর দ্য ফোর্স বলা হয়ে থাকে। এবার অপশন গুলো দেখো, বলেছে মাস্টারপিস, শ্রেষ্ঠ কাজ। যে মানেটা বললাম সেখান থেকে এই মাস্টারপিস শব্দটা কিছুটা যাচ্ছে। শ্রেষ্ঠ কাজটাকে আমরা বলে থাকি ট্যুর দ্য ফোর্স। আর বাদ বাকিগুলো দেখো, গ্র্যান্ড ট্যুর, বড় ভ্রমণ। এখানে দেখো এই ট্যুর শব্দটা তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। পরের অপশনেও লং ট্যুর, দীর্ঘ ভ্রমণ, এটাও তোমাকে কনফিউজ করার জন্যই দিয়েছে। আর্ট অ্যান্ড কালচার, শিল্প সংস্কৃতি। দেখো ট্যুর ট্যুর দ্য ফোর্স এটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট, শিল্প সংস্কৃতির অংশ, কিন্তু ডিরেক্ট তো শিল্প সংস্কৃতি নয়। তাহলে আমার এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে অপশন এ। আর এর বদলে কি কি শব্দ ব্যবহার করতে পারি? দেখো আমরা অ্যাচিভমেন্ট ব্যবহার করতে পারি, ফিট, ম্যাগনাস ওপাস, এই শব্দগুলো কিন্তু এর বদলে ব্যবহার করতে পারি। ওকে, পরে কি বলেছে দেখো, ইনসিপিড, এই শব্দটার মানে জানতে চেয়েছে। ইনসিপিড শব্দটা কিন্তু একটা ল্যাটিন শব্দ ইনসিপিডাস থেকে এসেছে। এটাকে ভাঙলে এটা বেরোবে ইন মানে নট, আর স্যাপিডাস মানে টেস্টি। স্যাপিডাস শব্দটা একটু মাথায় রাখবে। স্যাপিডাস শব্দটা কিন্তু এসেছে ল্যাটিন রুট স্যাপেয়ার থেকে, যার মানে হচ্ছে স্বাদ অনুভব করা, স্বাদ অনুভব করা বা বিচক্ষণ হওয়া, এইটার হচ্ছে এর মানে। তাহলে ইনস্যাপিডাস এর মানে কি হয়ে গেল? যে যেটা টেস্ট নেই, স্বাদ নেই, টেস্টলেস এরকম কিছু বোঝাচ্ছে। সেটা রুচির ক্ষেত্রে হতে পারে, খাবারের স্বাদের ক্ষেত্রে হতে পারে, কথাবার্তা, মানুষ, বই, যে ক্ষেত্রে হতে পারে। এবার অপশন গুলো দেখো, বলেছে ফুলিশ, বোকা, বুদ্ধির অভাব বোঝাচ্ছে, তো এটা তো যাচ্ছে না এর সঙ্গে। এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ। উত্তেজনাপূর্ণ মনের মধ্যে রোমাঞ্চ বা প্রবল কৌতূহল তৈরি করছে যেটা, সেটাই এক্সাইটিং। তো এটা দেখো এর অ্যান্টোনিম হতে পারে, বাট সিনোনিম হতে পারবে না। ডাল, নীরস, দেখো টেস্টলেসের সঙ্গে ডালটা কিন্তু সবচেয়ে বেশি যাচ্ছে। আর একটা অপশন দেখিনি, বলেছে সেন্সিবল, বিচক্ষণ, মানে বাস্তবসম্মত, জ্ঞানসম্মত বা সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেরকম কি। তাহলে এই চারটা অপশনের মধ্যে আমার সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিন্তু অপশন সি, ডাল, এইটাই যাচ্ছে ইনসিপিড এর সঙ্গে। আর কি কি শব্দ আমরা ব্যবহার করতে পারি? ব্ল্যান্ড, টেস্টলেস, ভ্যাপিড, এই শব্দগুলো কিন্তু আমরা সিনোনিমস হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে লুসিড শব্দের মানে জানতে চেয়েছি। তাহলে লুসিড শব্দটা কোথা থেকে এসছে? ল্যাটিন শব্দ লুসিডাস থেকে এসছে।
সেই শব্দটা আবার এই লাক্স শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে আলো, লাইট। এবার তাহলে লুসিড মানে হলো গিয়ে এমন কোনো জিনিস যার মধ্য দিয়ে সহজে আলো চলাচল করতে পারে। যখন কোনো কিছুর মধ্যে দিয়ে আলো চলাচল করছে, তখন সেটা কি হয়ে যাবে? স্পষ্ট। তাহলে আমরা কোনো জটিল বিষয়কে সহজভাবে বা সাবলীলভাবে বুঝিয়ে বলার ক্ষেত্রেও লুসিড কথাটা ব্যবহার করতে পারি। আবার কোনো স্পষ্ট, স্বচ্ছ এসব জিনিসের ক্ষেত্রেও লুসিড কথাটা ব্যবহার করতে পারি। এবার অপশন গুলো দেখো। প্রথমে বলেছে ওপেক, অস্বচ্ছ। এটা লুসিডের জাস্ট অপোজিট হয়ে যাচ্ছে। অস্বচ্ছ মানে এর মধ্যে দিয়ে আলো যেতে পারবে না ঠিক করে। তারপরে দেখো বলেছে সলিড, কঠিন। কঠিন হচ্ছে একটা নির্দিষ্ট ভৌত অবস্থা, এটা স্বচ্ছতাকে বোঝাচ্ছে না। ক্লিয়ার, পরিষ্কার। পরিষ্কার মানে এটা কিন্তু এক প্রকার স্বচ্ছতাকে বোঝাচ্ছে। আর কি বলেছে দেখো, বলেছে হেজি, অস্পষ্ট। এটাও এক প্রকার অ্যান্টোনিম। তাহলে এই তিনটের মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা মনে হচ্ছে? অপশন সি, ক্লিয়ার। এইটাই হচ্ছে আমার লুসিডের সঙ্গে সবচেয়ে বেশি যাচ্ছে। আর কি কি ব্যবহার করতে পারি? আর দেখো, আমরা ট্রান্সপারেন্ট, ইন্টেলিজিবল, আনঅ্যাম্বিগুয়াস এই শব্দগুলো কিন্তু লুসিডের বদলে ব্যবহার করতে পারি। পরে কি বলেছে দেখো, পরে বলেছে ইনঅ্যাডভার্টেন্ট। এই শব্দটার মানে জানতে চেয়েছি। এটা দেখো, আমরা তিনটে জিনিস, ইন আর অ্যাড আর হচ্ছে ভার্টিয়ার, এই তিনটে জিনিসের সংমিশ্রণে হয়েছে। ইন মানে নট, অ্যাড মানে টু, আর ভার্টিয়ার মানে নোটিস, মানে যেটা নোটিস করা হয়নি বা নজর দেওয়া হয়নি। অসাবধানতাবশত হতে পারে বা ইচ্ছাকৃত হতে পারে, নজর দেওয়া হয়নি মোটামুটি। সেই জিনিসটা হচ্ছে ইনঅ্যাডভার্টেন্ট। এবার অপশন গুলো চলে আসি। অ্যাডভার্সিটি, দুর্দশা। দুর্দশা মানে চরম দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এরকম কিছু বোঝাচ্ছে। শুনতে দেখো কিছুটা একই রকম লাগছে, কিন্তু দুটোর মানে কিন্তু পুরোপুরি আলাদা। তো এটা হচ্ছে না। ইন্টেনশনাল, ইচ্ছাকৃত। এবার যে জিনিসটাই আমরা নজর দিইনি বা নজরে আসেনি, সেটা তো ইচ্ছাকৃত হবে না, তাহলে এটাও গেল। আনইনটেনশনাল, অনিচ্ছাকৃত। এটা হচ্ছে কিছুটা মানে যাচ্ছে, কারণ এটা তো নজর দিইনি বলেই ইনঅ্যাডভারেন্ট। আনইনটেনশনালও একই হচ্ছে। আরেকটা কি বলেছে দেখে নি, অ্যাডভান্সড, উন্নত, আধুনিক। এটার সঙ্গে কিন্তু ইচ্ছাকৃত বা মনোযোগের কোনো সংযোগ নেই। তাহলে আমার এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অপশন কি হচ্ছে? অপশন সি, আনইনটেনশনাল। তাহলে এর অ্যান্টোনিম হিসেবে কিন্তু আমরা অপশন বি ব্যবহার করতে পারি, ইন্টেনশনাল এটা ব্যবহার করতে পারি। সিনোনিমস হয়ে যাবে অপশন সি। এবার সিনোনিমস আর কি কি ব্যবহার করতে পারি? অ্যাক্সিডেন্টাল, আনউইটিং, আনপ্ল্যান্ড, ইনভলান্টারি, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে ইনকগনিটো এই শব্দটার মানে জানতে চাইছি। এই শব্দটা তোমরা অনেকেই শুনেছো মোটামুটি। এটা দেখো একটা ইতালীয় শব্দ থেকে এসছে, যার মূল মানে উৎস কিন্তু ল্যাটিন। ইন আর কগনিটাস এই দুটো মিলে হয়েছে। ইন একটা প্রেফিক্স যার মানে হচ্ছে নট, না, আর কগনিটাস যার মানে হচ্ছে নোন, পরিচিত। তাহলে দুটো মিলে কি হচ্ছে? পরিচিত নয় এমন কিছু বোঝাচ্ছে। মানে জেনে শুনে আড়াল করা হতে পারে, অথবা জানি না সেরকম টাইপের হতে পারে, মোটামুটি পরিচিত নয়, সেসব ক্ষেত্রে ইনকগনিটো সব জিনিসটা আমরা ব্যবহার করে থাকি। মানে জনসমক্ষে নিজের আসল নাম বা পরিচয় গোপন করা, সেই জিনিসটাও কিন্তু ইনকগনিটো। এবার অপশন গুলো দেখো, অপশন গুলো বলেছে ক্যান্ডিড, অকপট। এটা তো আমরা গোপন করছি। আর ক্যান্ডিড হচ্ছে অকপট, স্পষ্টভাষী। এটা কিন্তু ক্যান্ডিডাস এই শব্দটা থেকে এসছে। ক্যান্ডিডাস একটা ল্যাটিন শব্দ, যার মানে হচ্ছে কোনো ভনিতা ছাড়া সরাসরি সত্য কথা বলা। এটা উল্টো মতো হয়ে যাচ্ছে, একই জিনিস হচ্ছে না, বিপরীত মেরুতে অবস্থান করছে। তারপরে বলেছি ইমপ্রম্পটু, তাৎক্ষণিক। এবার দেখো, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ করে বলা, যেটা হঠাৎ করে হয়ে যাওয়া, এটা মূলত সময় বা প্রস্তুতির অভাব নির্দেশ করে। পরিচয় গোপনের সঙ্গে কিন্তু এর সম্পর্ক নেই। অপোজড, বিরোধী, কোনো কিছুর বিরুদ্ধে অবস্থান নেওয়া, অমত প্রকাশ করা, এটার সঙ্গেও সম্পর্ক নেই। তারপরে বলেছি ডিসগুইসড, ছদ্মবেশী। দেখো, ইনকগনিটোর সঙ্গে সবচেয়ে বেশি কিন্তু আমার এই ডিসগুইসড শব্দটা যাচ্ছে। তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয়ে যাবে অপশন ডি। আর কি কি শব্দ আমরা ব্যবহার করতে পারি? অ্যানোনিমাস, আন্ডারকভার, হিডেন, মাস্কড, এই শব্দগুলো ব্যবহার করতে পারি। ইনকগনিটো শব্দটা তোমরা কোথায় সব ব্যবহার করে থাকো, কোথায় শুনেছো, সেটা একটু কমেন্টে জানিও তো।
পরের প্রশ্নে এমবেজেল এই শব্দটার মানে জানতে চেয়েছে। দেখো, এটা পুরনো ফরাসি শব্দ এমবেসিলার শব্দটা থেকে এসছে, যার মানে হচ্ছে নষ্ট করা বা নিশ্চিহ্ন করা। আর এমবেজেল শব্দের মানে কি? এমবেজেল শব্দের মানে কারোর বিশ্বাস ভঙ্গ করে তার টাকা বা সম্পত্তি আত্মসাৎ করা। মানে ধরো, আমি কাউকে টাকা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলাম, সে আমাকে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, সেটাই হচ্ছে এমবেজেল। এবার অপশন গুলো দেখো। অপশন প্রথমে বলেছে স্টিল, চুরি করা। তো অবশ্যই এমবেজেল চুরি করাই হচ্ছে, বিশ্বাস ভঙ্গ করে যদিও। দেখি বাকি অপশন গুলো কি বলেছে। পরে দেখো বলেছে স্টিল, বানানের তফাৎ আছে দেখো, ডাবল ই ব্যবহার করেছে, ইস্পাত। আর এটা হচ্ছে নাউন হিসেবে ইস্পাত, আর ভার্ব হিসেবে স্টিল মানে কোনো কিছুর জন্য নিজেকে শক্ত করা, প্রস্তুত করা, এরকম টাইপের ব্যাপার। অনেস্টি, সততা, তুমি কারোর টাকা পয়সা চুরি করে নিয়েছো মানে অসততার পরিচয় দিচ্ছ, তাহলে সততা কি করে হবে? হবে না। ডাজল, চোখ ধাঁধানো, তো চুরি করে তুমি তো কারোর চোখ ধাঁধিয়ে দিতে পারবে না। এবার এখানে দেখো সবচেয়ে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। এই যে চারটা অপশন আছে এর মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে অপশন এ, স্টিল। আর কি কি শব্দ আমরা ব্যবহার করতে পারি দেখো, মিস অ্যাপ্রোপ্রিয়েট, ডিফ্যালকেট, সিফন অফ, ফিলফার, এই শব্দগুলো আমরা এর বদলে ব্যবহার করতে পারি। পরের প্রশ্নটা দেখো, ঠিক সিনোনিম নয়, সিনোনিমের মতো এরকম টাইপের ব্যাপার। ক্রিকেট ইজ অলসো এ কাইন্ড অফ অর অ্যান, কি হবে? দেখো, ক্রিকেট শব্দটা আমরা জানি কি, একটা জনপ্রিয় ব্যাট বলের খেলা। আর একটা মানে আছে, ক্রিকেট এক প্রকার মানে ইনসেক্ট, পতঙ্গ বা প্রাণী, যেটাকে বাংলায় আমরা বলি ঝিঁঝি পোকা। মানে রাতের বেলা ঝি ঝি করে শব্দ করে তারাই ক্রিকেট। আর যেই শব্দটা করে সেই শব্দটা ইংরেজি হচ্ছে চিরপিং। তাহলে ক্রিকেট এটার মানে কি হয়ে যাচ্ছে? এটার মানে হয়ে যাচ্ছে, দেখো এখানে বলেছে অপশন, দেখো বলেছে বার্ড, পাখি। অবশ্যই পাখি নয়। ইনসেক্ট, পতঙ্গ। ক্রিকেট অ্যাকচুয়ালি এক প্রকার পতঙ্গ। ফুড, খাদ্য তো হবে না, ফ্লাওয়ার, ফুল তো হবে না। তো আমার এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অপশন হয়ে যাবে অপশন বি। এটাই হচ্ছে সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্ন কি বলেছে? এ পেজ অলসো মিনস, পেজ মানে কি? পেজ মানে আমরা কি জানি, বই, খাতা এইসবের একটা সাইটকে পেজ বলা হয়ে থাকে। আর একটা মানে আছে পেজ। মধ্যযুগে ইউরোপে রাজপরিবার বা উচ্চবিত্ত পরিবারে নিযুক্ত কোনো তরুণ ভৃত্য বা পরিচারক কিন্তু তখন পেজ বলা হতো। আর আগেকার দিনে কি হতো, পেজটা ছিল নাইট হওয়ার প্রথম ধাপ। মানে রাজা টাইপের যে নাইট হতো, নাইট একটা বড় পদ ছিল। 7 থেকে 14 বছর বয়সী বালকরা সম্ভ্রান্ত ব্যক্তিদের সেবা করতো বা এবং শিষ্টাচার শিখতো। আর আধুনিক প্রেক্ষাপটে কি হয়, মার্কিন কংগ্রেস বা ব্রিটিশ পার্লামেন্টে যারা বার্তাবাহক হিসেবে কাজ করে তাদের পেজ বলা হয়ে থাকে। হোটেলে যারা অতিথিদের সাহায্য করে তাদেরও অনেক সময় পেজ বলা হয়ে থাকে। এবার আমরা অপশন গুলো দেখে নিই। কি বলেছে দেখো, সুইট ডিশ, মিষ্টান্ন। পেজ মানে মিষ্টি খাবারের কোনো ব্যাপার নেই, এতক্ষণ যা গল্প বললাম। তারপরে বলেছি শফার, গাড়ি চালক। এটার আগে আমরা অ্যানালাইসিস করে এসেছি, গাড়ি চালায় যারা, এটার সঙ্গে পেজের কোনো সম্পর্ক নেই। এ বুক, বই, অনেকগুলো পৃষ্ঠা সংবলিত ধাঁধানো বস্তু, এরকম টাইপের ব্যাপার। এবার এটা একটা ফাঁদ কিন্তু, আমরা পেজ বইয়ের সঙ্গে রিলেটেড। আর বলেছে এ সার্ভেন্ট, ভৃত্য। এতক্ষণ যে বলে এলাম তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে কিন্তু আমাদের অপশন ডি, এ সার্ভেন্ট দাঁড়াচ্ছে। এখানে সি এবং ডি এর মধ্যে কিন্তু গুলিয়ে যেতে পারে, যেহেতু পেজ বইতেও রেফার করছে আর সার্ভেন্ট এটা হচ্ছে একটু ডিপ কনটেক্সট, সুতরাং এখানে এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। আর পেজ আর কি কি সিনোনিমস ব্যবহার করতে পারি? অ্যাটেন্ডেন্ট ব্যবহার করতে পারি, সার্ভেন্ট ব্যবহার করতে পারি, এইড ব্যবহার করতে পারি, মেসেঞ্জার, এই শব্দগুলো আমরা পেজের সিনোনিমস হিসেবে ব্যবহার করতে পারি। পরের প্রশ্নে একটা সেন্টেন্স দিয়েছে দেখো, দ্য পেশেন্ট নিডেড অ্যান অ্যানোডাইন ফর হিজ ট্রেন্ড নার্ভস। অ্যানোডাইন শব্দটার মানে জানতে চেয়েছে। এবার দেখো, এই অ্যানোডাইন শব্দটা এসেছে গ্রিক শব্দ অ্যানোডিনস থেকে। অ্যানোডিনাসকে যদি আবার আমরা ভাঙি তাহলে হচ্ছে অ্যান, আর ওডাইন এখান থেকে আসছে। অ্যান মানে হচ্ছে উইদাউট, ছাড়া, আর ওডাইন মানে হচ্ছে পেইন বা বেদনা। তাহলে বেদনা ছাড়া, মানে যেটা বেদনায় উপশম করে সেটাই হচ্ছে অ্যানোডাইন। ফিলিং ফ্রম মানে ফ্রিং ফ্রম ফ্রম পেইন, এরকম কিছু বোঝাচ্ছে। এবার অপশন গুলো দেখো। বলেছে অ্যালকোহল, মদ, এটা কিন্তু সাময়িকভাবে চেতনা ঝিমিয়ে দেয়, ব্যথা উপশম করে না। অপিয়াম, আফিম, আফিম হচ্ছে শক্তিশালী মাদক যা ব্যথানাশক হিসেবে পরিচিত,
কিন্তু অ্যানোডাইন হচ্ছে একটা গুণগত নাম যা ব্যথা কমায়, কোনো নির্দিষ্ট ড্রাগের নাম নয়। আর অ্যাফিমটা হচ্ছে নির্দিষ্ট ড্রাগ হয়ে যাচ্ছে। মেডিসিন, ওষুধ, ওষুধ মানে এটা জেনারেল ক্যাটাগরি হয়ে গেল। পেন কিলিং বাম, ব্যথানাশক মলম, সরাসরি ব্যথা উপশম করা বোঝাচ্ছে। তাহলে এখানে আমার সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে অপশন ডি, পেন কিলিং বাম, এইটা হয়ে যাচ্ছে। আর কি কি আমরা সিনোনিমস ব্যবহার করতে পারি? অ্যানালজেসিক, সুদিং, সেডাটিভ, প্যালিয়েটিভ, এই শব্দগুলো আমরা এর বদলে ব্যবহার করতে পারি। কি বলেছে দেখো, এরাপশন মিন্স আউটব্রেক, আর ইরাপশন মিন্স কি? তাহলে এরাপশন মানে কি হলো, কোনো কিছু ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর ইরাপশন দেখো, ইর মানে ভেতরে, আর রাপশন টু ব্রেক, তার মানে বাইরে থেকে ভেতরে যেটা ঢুকে আসছে। অনধিকার প্রবেশ বা আকস্মিক আক্রমণের ক্ষেত্রে আমরা ইরাপশন শব্দটা ব্যবহার করে থাকি। অপশন দেখো, বলেছে বার্স্টিং ইন, হঠাৎ ঢুকে পড়া, এই শব্দটা কিন্তু কিছুটা যাচ্ছে এর সঙ্গে। বাকিগুলো দেখে নি কি বলেছে, ইকুয়াল, সমান, এর সঙ্গে তো কোনোভাবেই মিলছে না। ডিজিজ, রোগ, দেখো হঠাৎ করে যখন কোনো রোগ মানে কিছু হয়, যেমন প্লেগ টেগ, এইগুলো কিন্তু এরাপশন বলা যেতে পারে, ইরাপশন বলা যেতে পারে না। এভিল, মন্দ, এটাও যাচ্ছে না কিছুতে। তাহলে আমার এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মনে হচ্ছে কি, অপশন এ, বার্স্টিং ইন। এর বদলে আমরা আর কি কি সিনোনিমস ব্যবহার করতে পারি? ইনভাশন, ইন্ট্রুশন, ইনকারশন, ফোরে, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন, ইট ওয়াজ কোয়ার টু সি হিজ বিহেভিয়ার, এটার মানে কি? দেখো এটা একটা জার্মান শব্দ থেকে এসছে, কোয়ের। এর মানে হচ্ছে আড়াআড়ি বা বাঁকা। তাহলে সাধারণ বা স্বাভাবিক নিয়ম থেকে যা কিছুটা আলাদা, অদ্ভুত, অস্বাভাবিক, সেটাই কোয়ের। আর এটা মূলত এমন কিছুকে নির্দেশ করে যেটা দেখে আমাদের মনে খটকা লাগে বা অস্বাভাবিক লাগে, অদ্ভুত বা অস্বাভাবিক, সেরকম কিছু কোয়ের। অপশন গুলো দেখো, বলেছে ন্যাচারাল, স্বাভাবিক, এটা কি করে হতে পারে? এটা তো অস্বাভাবিক কিছু হলো, তাহলে উল্টো হতে পারে, মানে অ্যান্টোনিম হতে পারে। বলেছে অড, অদ্ভুত, হ্যাঁ এতক্ষণ যেটা মানে বললাম তার মানে কিন্তু এটা হতে পারে। বাকি দুটো দেখি কি বলেছে। প্রবাবল, সম্ভাব্য, দেখো কোনো কিছু প্রবাবল হতে পারে, আবার সেটা অদ্ভুতও হতে পারে, কিন্তু এটা একে অপরের মানে হতে পারে না। কনভিনসিং, বিশ্বাসযোগ্য, অদ্ভুত আচরণ সাধারণ মানুষকে মানে বিভ্রান্ত করে কিন্তু কনভিন্স করে না, এটাও মানে একদম উল্টো, মানে অন্যরকম কিছু। তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি আমার যেটা যাচ্ছে কিন্তু অপশন বি, এটাই হচ্ছে সঠিক উত্তর, অদ্ভুত। তাহলে আর কি কি ব্যবহার করতে পারি? স্ট্রেঞ্জ, পেকুলিয়ার, বয়জার, এসেন্ট্রিক, এই শব্দগুলো আমরা এর বদলে ব্যবহার করতে পারি। পরের প্রশ্নে দেখো, ডেসিডুয়াস্ট্রিচ এ আর, এটার মানে জানতে চেয়েছে। দেখো ডেসিডুয়াস এই শব্দটা একটা ল্যাটিন শব্দ, ডেসিডার থেকে এসছে। এই যে প্রথমে ডিই, এর মানে হচ্ছে গিয়ে ডাউন, নিচে, আর এই বাকি অংশটার মানে হচ্ছে গিয়ে টু ফল, পড়ে যাওয়া, নিচে পড়ে যায়। তাহলে তাহলে ডেসিডুয়াস্ট্রিচ মানে সেই সব গাছকে বোঝাচ্ছে যারা বছরের একটা নির্দিষ্ট ঋতুতে নিজেদের জল বাঁচানোর জন্য সমস্ত পাতা ঝরিয়ে দেয়। এই ধরনের গাছকে আমরা বাংলায় কি বলে থাকি? পর্ণমোচী উদ্ভিদ। অপশন দেখো, বলেছে ট্রিজ দ্যাট লস দ্য লিভস অ্যানুয়ালি, বছরে পাতা ঝরায় যেটা। আচ্ছা, আমরা যেটা পড়লাম তার মানে এটাই দাঁড়াচ্ছে, ট্রিজ দ্যাট আর বিগ, বড়, এটা হচ্ছে এভারগ্রিন হতে পারে, চিরহরিৎ হতে পারে, কিন্তু এর সঙ্গে পাতা ঝরানোর সম্পর্ক নেই। ট্রিজ দ্যাট আর শর্ট, এটাও তো একটা গাছের একটা বৈশিষ্ট্য, গুল্ম জাতীয় হতে পারে, কিন্তু পাতা ঝরানোর সম্পর্ক নেই। ট্রিজ দ্যাট আর স্ক্যাটার, যারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে বনভূমির ঘনত্ব বা বিন্যাসকে নির্দেশ করে যেটা, এটাও হবে না। তাহলে আমার এখানে সবচেয়ে স্পষ্টভাবে দেওয়া আছে অপশন এ, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এর বদলে আমরা আর কি কি ব্যবহার করতে পারি? লিফ শেডিং, সিজনাল, যেহেতু বছরে একবার করে ছড়ায়, আর শেডিং ট্রিচ, এইগুলো ব্যবহার করতে পারি। পরের প্রশ্নে দেখো, ক্যাকোগ্রাফি শব্দটার মানে জানতে চাইছে। ক্যাকোগ্রাফি শব্দটা কিন্তু গ্রিক রুট থেকে এসছে, ক্যাকোস আর গ্রাফেইন, এই দুটো শব্দ থেকে। ক্যাকোস শব্দটার মানে হচ্ছে ব্যাড বা হার্শ, খারাপ, কর্কশ, এই জাতীয় শব্দের ক্ষেত্রে ক্যাকোস রুটটা ব্যবহার করা হয়। আর গ্রাফেইন মানে হচ্ছে টু রাইট, লেখা, মানে খারাপ হাতের লেখাকে বলা হতে পারে ব্যাড রাইটিং, এরকম ক্ষেত্রে বোঝানো হয়। এখানে কি বলেছে দেখো, ব্যাড স্পেলিং,
ব্যাড স্পেলিং মানে খারাপ বানান, মানে সঠিক বানান না লিখে খুব বাজে রকমের লেখাকে ব্যাড স্পেলিং বলা হয়ে থাকে। গুড স্পেলিং ঠিক তার উল্টোটা, এটা তো অবশ্যই হবে না। আর দেখো বলেছে ইনকারেক্ট স্পেলিং মানে ভুল বানান। এখানে একটা টুইস্ট আছে, দেখো অপশন এ সি, ব্যাড আর ইনকারেক্ট দুটো কিন্তু আলাদা। মানে ইনকারেক্ট যে লিখে সে কিন্তু গুড লিখতে পারে, ব্যাডও লিখতে পারে, কিন্তু ব্যাড লিখলে ইনকারেক্ট লিখবে এরকম কোনো কথা নেই। তাহলে এখানে কিন্তু টেকনিক্যালি আমাদের অপশন এ এইটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ব্যাড স্পেলিং খারাপ হাতের লেখা। যখনই এই ক্যাকো জাতীয় শব্দ দেখবে তখন কিন্তু নেগেটিভ সেন্সে যেই উত্তরটা আছে সেটাই নেবে, ব্যাড সেন্সে যেই উত্তরটা আছে সেটাই নেবে। তাহলে গুড স্পেলিং এটার কি হবে? গুড স্পেলিং এর জন্য একটা গ্রিক রুট আছে ক্যালোস, যেটাকে আমরা কি বলি ক্যালিগ্রাফি বলি, সেটা কিন্তু ব্যবহার হয়। ক্যাকোগ্রাফির ক্ষেত্রে আর কি কি ব্যবহার করতে পারি? মিস স্পেলিং, পুয়ার রাইটিং, স্ক্রিবল, স্ক্রল এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলেছে? হাইকস ইন দি প্রাইস মে মার দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। এই মার শব্দটার মানে জানতে চেয়েছে। মার শব্দটা পুরনো ইংরেজি শব্দ মেরান থেকে এসছে, যার মানে হচ্ছে বিঘ্ন ঘটানো বা নষ্ট করা। তাহলে এই মার শব্দটার মানে কি দাঁড়ালো? কোনো কিছুর সৌন্দর্য, মান বা পূর্ণতাকে নষ্ট করে দেওয়া, টু স্পয়েল অর ড্যামেজ দ্য কোয়ালিটি অফ সামথিং, এটাই কিন্তু মার, এবং এটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। আচ্ছা, অপশন গুলো দেখে নিই এবার। হারনেস কাজে লাগানো, কাজে লাগানো এটা পজিটিভ সেন্সে হয়ে যাচ্ছে। হেল্প সাহায্য করা, এটাও পজিটিভ সেন্সে হয়ে যাচ্ছে। বেটার উন্নত করা, এটাও পজিটিভ সেন্সে হয়ে যাচ্ছে। ওরসেন খারাপ করা। এই চারটে অপশনের মধ্যে দেখো আমার অপশন ডিটাই কিন্তু নেগেটিভ সেন্সে আছে, তাহলে এখানে আমার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অপশন হয়ে যাবে অপশন ডি, এটাই সঠিক উত্তর। আর কি কি ব্যবহার করতে পারি এর বদলে? স্পয়েল ব্যবহার করতে পারি, ড্যামেজ ব্যবহার করতে পারি, ইম্পেয়ার, উইন এগুলো আমরা ব্যবহার করতে পারি মারের বদলে। এটা কিন্তু দুবার এসেছিল, 2012-তে একবার, 2010-এ একবার। পরের প্রশ্নে দেখো বলেছে দ্য মেইডেন্স ক্লথস ওয়্যার সো বাইজার দ্যাট দে ক্রিয়েটেড কোয়াইট এ সেন্সেশন। এখানে বাইজার শব্দটার মানে জানতে চেয়েছে। দেখো এটা অ্যাকচুয়ালি একটা ফরাসি শব্দ থেকে এসছে, যেটা সম্ভবত মনে করা হয় যে ইতালীয় শব্দ বাইজারো থেকে এসছে। বাইজারো শব্দটার অর্থ কি? রাগী বা অদ্ভুত। আর বাইজার শব্দটার মানে কি হয়ে যাচ্ছে? মানে অদ্ভুত, অস্বাভাবিক বা খাপছাড়া কোনো কিছু বোঝালে সেটাই হচ্ছে বাইজার। মানে যেটা দেখে মানুষ অবাক হয় বা অস্বস্তি বোধ করে, অদ্ভুত টাইপের জিনিস, নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। এবার দেখো বিউটিফুল, অপশন দিয়েছে দেখো বিউটিফুল, বিউটিফুল সুন্দর, দেখতে মনোরম, এটা পজিটিভ সেন্সে ব্যবহার হয়। গ্রটস্কি অদ্ভুত, এমন কিছু যেটা হচ্ছে বিকৃত, অদ্ভুত বা হাস্যরস ভাবে কদাকার, এটা কিন্তু বাইজারের সঙ্গে কিছুটা যাচ্ছে। বাকি দুটো অপশন কি বলেছে দেখো। ম্যান্ডেন একঘেয়ে, একঘেয়ে হতে পারে কিন্তু সেটা অদ্ভুত হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, মানে সাধারণ। মান্ডেন মানে সাধারণ, চাঞ্চল্যকর বা অদ্ভুত হতে পারে না কিন্তু সাধারণ জিনিস। আর একটা বলেছে দেখো লুগুব্রিয়াস, বিষণ্ণ, এটা একটা হচ্ছে মানে মনের পরিস্থিতি বা বিষণ্ণ অবস্থাকে বোঝাচ্ছে, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। আর তাহলে এই তিনটে অপশনের মধ্যে তুমি লক্ষ্য করে দেখো, এখানে অপশন বিটা কিন্তু সবচেয়ে বেশি এই মানেটার সঙ্গে যাচ্ছে, বাইজারের সঙ্গে যাচ্ছে গ্রটস্কি। আর কি কি ব্যবহার করতে পারি? ওয়েড, অড, এসেন্ট্রিক, পেকুলিয়ার, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন কি বলেছে? দ্য টিচার গেভ আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন। এক্সপ্লিসিট শব্দটা আগে অ্যানালাইসিস করি। এক্সপ্লিসিট শব্দটা ল্যাটিন শব্দ এক্সপ্লিসিটাস থেকে এসছে। মানে কি? মানে এক্স মানে দেখো বাইরে, আর এই বাকি অংশটার মানে হচ্ছে গিয়ে টু ফোল্ড, তার মানে আনফোল্ডেড এমন কিছু, খোলাখুলি বিস্তারিত ভাবে বলা হয় সেরকম কিছু হচ্ছে এক্সপ্লিসিটাস। এবার অপশন গুলো দেখো। ডিফাইনেবল সংজ্ঞায়িত, কোনো কিছু ডিফাইনেবল হতে পারে কিন্তু তা এক্সপ্লিসিট বা বিস্তারিত নাও হতে পারে। তারপরে কি বলেছে? রিজলভেবল সমাধানযোগ্য। এবার যেটা সমাধানযোগ্য সেটা যে বিস্তারিত হবে এরকম কোনো মানে নেই, এটাও মিলছে না। ডেমনস্ট্রেটিভ প্রদর্শনমূলক, মানে হাতে কলমে দেখা হয় বা মনের ভাব প্রকাশে অত্যন্ত স্পষ্ট সেরকম কিছু।
তারপরে বলেছে দেখো ডিটেইল মানে বিস্তারিত, এটা একদম ডিরেক্ট মানে দেওয়া আছে, কোনো কিছু আড়াল না করে পুঙ্খানুপুঙ্খভাবে বলা, সেটাই তো এক্সপ্লিসিট। তো সেই অনুযায়ী আমাদের অপশন ডিটা হয়ে যাবে সঠিক উত্তর, ডিটেইলড। এর বদলে আমরা আর কি কি সিনোনিমস ব্যবহার করতে পারি? ক্লিয়ার, স্পেসিফিক, প্রিসাইজ, আনঅ্যাম্বিগুয়াস, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। পরের প্রশ্নে বলেছে দ্য কনসার্ট ওয়াজ পোপুরি অফ ইভেন্টস, এই শব্দটার মানে জানতে চেয়েছে। এই শব্দটা দেখো এখানে যদি আমি ভাঙি তাহলে প্রথমে পট, পট মানে পাত্র, আর এই যে পরি এর মানে হচ্ছে পচা বা শুকিয়ে যাওয়া। মূলত শুকনো ফুলের পাপড়ি এবং মশলার সংমিশ্রণ, যেটা একটা পাত্রে রেখে ঘর সুগন্ধি করতে ব্যবহার হতো, সেরকম জিনিসকে আমরা পোপুরি বলতাম। এখন কি হয়, কোনো কিছুর বিচিত্র সংমিশ্রণ মানে কালেকশন অফ ডাইভার্স আইটেমস বোঝাতে আমরা পোপুরি শব্দটা ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে সঙ্গীত বা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের শৈলী বা পারফরমেন্স একসাথে পরিবেশন করা হয়, তখন তাকে আমরা পোপুরি বলতে পারি। এবার অপশনগুলো কি বলেছে? অপশনগুলো প্রথমে বলেছে দেখো মেডলি, মিশ্রণ। এটা এমন একটা সঙ্গীত বা সংকলন যা বিভিন্ন গানের বা গান বা সুরের টুকরো দিয়ে তৈরি হয়ে থাকে। তো এটা কিছুটা যাচ্ছে। এবার বাকিগুলো একটু দেখে নিই কি বলছে। লেন্দি, দীর্ঘ। দেখো পোপুরি মিক্সড হতে পারে কিন্তু সেটা দীর্ঘ হবে এরকম কোনো কথা নেই, তাহলে এটার সঙ্গে যাচ্ছে না। ব্যাডলি অ্যারেঞ্জড, অগোছালো। এবার বিভিন্ন গানের যে মিশ্রণ সেটা অগোছালো হতে হবে এমনও তো কোনো কথা নেই না। ক্লাসিক্যাল, ধ্রুপদী। ক্লাসিক্যাল ধ্রুপদী হচ্ছে ঐতিহ্যমানের বা উচ্চমানের শিল্পকলা যেটা। এবার পোপুরি কিন্তু আধুনিক বা লোকসঙ্গীতেরও হতে পারে। এটা একটা সংকলন পদ্ধতি, কোনো নির্দিষ্ট সঙ্গীত ধারা কিন্তু নয়। ক্লাসিক্যালও হচ্ছে না। সেই অনুযায়ী আমার সঠিক উত্তর বা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা মনে হচ্ছে? অপশন এ। আর কি কি সিনোনিমস ব্যবহার করতে পারি এখানে দেখে নাও। মিক্সচার, অ্যাসর্টমেন্ট বা এই ধরনের জাতীয় শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে। পরের প্রশ্ন বলেছে ল্যাক্রিমোজ নেচার মিনস, এটার মানে কি? দেখো এই শব্দটা হচ্ছে মূলত ল্যাক্রিমা এই শব্দটা থেকে এসছে এবং এটা একটা ল্যাটিন শব্দ। এর মানে কি? এর মানে হচ্ছে চোখের জল বা মানে চোখের জল বা অশ্রু, এটা হচ্ছে ল্যাক্রিমা শব্দের অর্থ। তার মানে ল্যাক্রিমোস হয়ে যাবে কি? যার চোখে সবসময় জল থাকে বা যে সহজেই কেঁদে ফেলে যে কোনো বিষয়, ছিচকাঁদুনে টাইপের বলতে পারি আমরা। অপশন গুলো কি বলেছে? ল্যাথার্জিক, অলস। অলস মানে কাজ করার শক্তি বা আগ্রহের অভাব রয়েছে, এর সঙ্গে কাঁদতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রন টু অ্যাঙ্গার, রাগী, রেগে যাওয়া, দ্রুত উত্তেজিত হয়ে যাওয়া সেরকম ব্যাপার। দ্রুত উত্তেজিত হয়ে যাওয়ার কাঁদা দুটো তো এক জিনিস নয়, বা সবসময় যে এটাকে নির্দেশ করবে তা হয় না। এখানে বলেছে প্রন টু টিয়ার, মানে সহজেই কেঁদে ফেলে এরকম। তো এইটা কিন্তু আমার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আর কি বলছে দেখো, এনার্জেটিক, প্রাণবন্ত। প্রাণবন্ত মানে যার মধ্যে প্রচুর শক্তি বা উদ্দীপনা রয়েছে সেরকম টাইপের ব্যাপার। তো ল্যাক্রিমোজ কেঁদে ফেলে মানে বিষণ্ণ অবস্থা, তাহলে এটা হচ্ছে না। আমার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা কোনটা হয়ে যাচ্ছে? অপশন সি, প্রন টু টিয়ার, এটা হয়ে যাচ্ছে। এর বদলে আমরা আর কি কি অপশন ব্যবহার করতে পারি? টিয়ারফুল, উইপি, মনফুল, মেলাঙ্কলি শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি অল্টারনেটিভ হিসাবে। ঠিক আছে, আজকের পর্ব এটুকুই ছিল। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। যারা শেষ পর্যন্ত দেখলে প্রত্যেককে ধন্যবাদ। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।